আচ্ছা, আপনাদের এতদিন আগের ব্যাচ যারা আছেন, ডিজাইন ব্যাচের যারা ছিলেন, ঠিক আছে, তাদের হচ্ছে অনেকদিন ধরেই বুটস্ট্র্যাপে ঝুলেছিলেন। অনেকগুলো প্রজেক্ট দেখানো হয়েছে, তো জাভা স্ক্রিপ্টে শুরু করা দরকার ছিল। আর অ্যাডভান্স ব্যাচের ওনারা তো মানে হারে হারে বুঝতেছেন যে জাভা স্ক্রিপ্ট লাগতেছে কোথায় কোথায়, ঠিক আছে, এটা করতে গিয়ে। তো অবশেষে মনে করেন আপনাদের যে শুরু হলো। তো আমরা একটু সিলেবাসটা দেখি যে সিলেবাসে কি আছে। ফার্স্টের দিন তো ইন্ট্রোডাকশন আছে, তারপরে কেন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করার পারপাস কি, তারপরে জাভাস্ক্রিপ্টের ভার্সনগুলি। তারপরে 2 নম্বর ক্লাস থেকে আছে হচ্ছে সিনট্যাক্স, কমেন্টস, তারপরে ভেরিয়েবল, এগুলি। তারপরে অপারেটর, ডাটা টাইপ, কন্ডিশন। কন্ডিশনস বলতে হচ্ছে ইফ এলস আর কি। আর একবারে সুইচ আছে। তারপর হচ্ছে লুপ, অ্যারে, পরে যে ফাংশন, অ্যারো ফাংশন, অবজেক্ট ক্লাস। এখন বলতে পারেন অ্যাডভান্স ব্যাচের আপনারা বলতে পারেন যে স্যার পিএসপির তো অবজেক্ট ক্লাস করলাম 15 দিন, 15 ক্লাস ধরা, তো এখানে এত কম কেন? তো আসতেছি সেই কোশ্চেনের অ্যান্সারে। তারপরে হচ্ছে এরর ডিব্যাগিং, এরপরে হচ্ছে ডম। ডম এর পরে যে কোয়েরি শুরু হবে। তো আমরা এখানে মেইনলি ফোকাস করব হচ্ছে যে কোয়েরির উপরে। তো এখানে অবজেক্ট ক্লাস কম কেন? হ্যাঁ, আমার তো স্ক্রিন শেয়ার করা, আপনারা পিন করে নেন। আচ্ছা, নাহলে আমি অফ করে আবার অন করে দিচ্ছি, বুঝতে পারবো। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা অবজেক্ট ক্লাস এইগুলি কেন অত ডিপে শিখবো না, ঠিক আছে। এটা মেইন কথা হচ্ছে আমরা এখন যেটা জেএসটা শিখতেছি, এই জেএসটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য জেএস শিখতেছি না। যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা জেএস শিখতাম তখন আমাদের এগুলি সবই লাগতো, ঠিক আছে। বাট যখন আমরা ডিজাইনের কাজ করব তখন আমাদের জন্য যে কোয়েরিটা এনাফ, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের বেসিক দেখে যে কোয়েরি ধরলে, যে কোয়েরি খুব স্ট্রং একটা লাইব্রেরি, ঠিক আছে। আর যে কোয়েরির হিউজ পরিমাণে প্লাগ ইন আছে। তো মোটামুটি আপনার জেএসের যত কাজ আছে সবগুলোর জন্য আপনি প্লাগ ইন পাবেন। তো প্লাগ ইন ইউজগুলোও আমি দেখাবো। তো ডিজাইনিংয়ের জন্য আমাদের এর বেশি লাগবে না। তো আপনারা যখন পিএসপি শেষ করে একটা ফ্রেমওয়ার্ক শেষ করবেন, মানে লারাভেল শেষ করবেন, এরপরে যদি কারো ইচ্ছা হয় যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও শিখব, তখন আপনারা আবার এই বেসিকগুলি তো কাজে লাগবেই, সাথে হচ্ছে অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করতে হবে তখন। তো সেটা অনেক পরের কথা। দেখা গেল আপনারা লারাভেল শিখে ডেভেলপমেন্ট করতেছেন, 1-1.5 বছর পরে যখন স্টেবল হলেন যে না আমি লারাভেলটা এখন পারি, তারপরে আপনি ফ্রন্ট এন্ড শিখলেন। বাট একসাথেই মনে করেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শেখা টাফ হয়ে যাবে আপনাদের জন্য। তো যার জন্য আমি ওই দিকে ফোকাস না করে ডিজাইনিংয়ে আমাদের যতটুকু লাগতেছে আমরা সেটা দেখব। তো যার জন্য এখানে অবজেক্টের ক্লাসের আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য রেখে দিছি যে জাভাস্ক্রিপ্ট করবেন, তো জাভাস্ক্রিপ্টের ভিতরে অবজেক্ট আছে, ক্লাস আছে, জাস্ট এই জিনিসগুলো জেনে রাখবেন। এইটুকুই করি। ডিটেলস আপনারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যখন শিখবেন তখন আপনারা নিজেরাও শিখে নিতে পারবেন, বা তখন যদি কোথাও ক্লাস করেনি করেন সেখান থেকে শিখবেন আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে ডম। ডম জিনিসটা কি? ডম জিনিস হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডকুমেন্ট কি? জাভা স্ক্রিপ্টের ভাষায় ডকুমেন্ট হচ্ছে পুরো এসটিএমএল ফাইলটা ডকুমেন্ট। আমরা যে এসটিএমএল ফাইল লিখতেছি, মানে index.html, তো ওর যে এসটিএমএল শুরু হচ্ছে ওখান থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাছে ডকুমেন্ট, ঠিক আছে। তো এই ডকুমেন্টকে মডিফাই করবো আমরা বা ম্যানিপুলেশন করবো এই জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো ডমে যাওয়ার আগে বেসিকগুলি শিখতে হবে। বেসিক কেন শিখতে হবে? কারণ হচ্ছে এখানে কন্ডিশনাল, হ্যাঁ রেকর্ড আছে। তো কন্ডিশনাল অনেক কিছু দরকার পড়বে আমাদের, ভেরিয়েবল দরকার পড়বে ডাটা নেওয়ার জন্য, ফর্ম হ্যান্ডেলের জন্য। তো যার জন্যই বেসিকগুলোও আমাদের জাভাস্ক্রিপ্টের দরকার হবে। আচ্ছা, এখন কথা হলো আমরা তো পিএইচপি শিখে আসছেন অ্যাডভান্স ব্যাচে আপনারা, তো আপনারা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন,
তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কেন আপনাদের শিখতে হবে? এটার কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে একটু ডিপে যেতে হবে। কীরকম ডিপে দেখেন, পিকচার দেখেন ওয়েব, আচ্ছা এগুলো অনেক কঠিন কঠিন করে বুঝিয়েছে, এত কঠিন যাওয়ার দরকার নেই। যখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকেন, মনে করেন আমি এই একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢোকার পরে কি কাজ হইতেছে, মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কি, আমার এখানে যে ডাটাগুলি আসলো বা আমি যে পেজটা দেখতেছি এটা কিভাবে দেখতেছি। তো আমার এই ব্রাউজারকে বলা হয় ক্লায়েন্ট, মানে আমি হচ্ছে ক্লায়েন্ট, আর এই যে ওয়েবসাইটটা হোস্ট করা আছে বা যেখানে সেভ করা আছে সেটাকে বলা হয় হচ্ছে সার্ভার। ঠিক আছে, তো মেইন পারপাস হচ্ছে আমি ক্লায়েন্ট, ক্লায়েন্ট বা আপনি বলেন ব্রাউজার, ঠিক আছে, এই ব্রাউজার অ্যাক্সেস করবে সার্ভারকে। আচ্ছা, তো সার্ভার থেকে সার্ভারে যে ফাইল ওখানে সেভ করা আছে সেই ফাইলগুলি আপনাকে আবার ব্যাক করবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমি যখন ইউআরএলটা ব্রাউজারের ভিতরে আমি ইউআরএলটা লিখে যখন এন্টার দিচ্ছি, এন্টার দিলাম, তখন আমার এখান থেকে মানে হচ্ছে এই যে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট গেছে সার্ভারে। তো সার্ভারে রিকোয়েস্ট যাওয়ার পরে সার্ভার কি করতেছে, দেখতেছে যে ও যে ফাইলটা রিকোয়েস্ট করছে সেই ফাইলে কি ডাটা আছে, তো সেই ডাটা সহ কি করবে, ও আবার আমাকে ব্যাক করবে। তো ব্যাক করার পরে আমি এখানে কিন্তু ডাটাটা দেখতে পাচ্ছি। তো একটা জিনিস দেখেন, আপনি একটা 1 GB ফাইল যদি মনে করেন একটা 1 GB মুভি আপনি ডাউনলোড দিতেছেন, হ্যাঁ 1 GB মুভি ডাউনলোড দিলেন, বাট আপনার যদি ফোনে একদম ঠিক কাটায় কাটায় 1 GB ডাটা থাকে, আপনার ওই মুভি ডাউনলোড হবে না, মানে শেষ পর্যন্ত ডাউনলোড হবে না। বা যদি বেশি ডাটা থাকে আপনার, দেখবেন 1 GB একটা মুভি নামাইতে 1 GB কত হয়, 124 MB, তাই না? 124 MB একটা মুভি ডাউনলোড করতে আপনার ডাটা খরচ হচ্ছে দেখবেন গিয়া 1200 MB বা আরও বেশি, 1300-1400 MB। তো আমার কথা হলো আমি ডাটা নামাচ্ছি হচ্ছে 1 GB, যেটা আর কি 1 GB বা 1124 MB, বাট আমার এত ডাটা কেন কাটতেছে? ফোন কোম্পানি কি এখানে তাহলে প্রতারণা করতেছে? অ্যাকচুয়ালি না, প্রতারণা করতেছে না। আপনার ফাইলের সাইজ মানে সার্ভারে যে ফাইলটা আছে এই ফাইলটা আছে হচ্ছে 1024 MB-তে, ঠিক আছে, বাট আপনি যে এখান থেকে বারবার তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন যে এই মুভিটা দাও, এই মুভিটা দাও, সেকেন্ডে সেকেন্ডে আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ঠিক আছে, এই রিকোয়েস্টে যেই ডাটাটা ওয়েস্ট হচ্ছে সেই ডাটাটা হচ্ছে এটা, এই যে 100-150 মানে 1 GB ডাউনলোড করতে দেখা যায় 100-150 MB এ শুধু রিকোয়েস্টে চলে যাচ্ছে। ঠিক আছে, যে আপনি এখান থেকে রিকোয়েস্ট দিচ্ছেন এখানে ডাটা নিয়ে আসার জন্য, তো এখান থেকে ডাটাটা লস হচ্ছে। তো এটা বলার কারণ কি, বলার কারণ হচ্ছে এইখানে যে ডাটা আছে এই ডাটাটা আপনাকে রিকোয়েস্ট করে ব্রাউজার এন্ডে নিতে হবে। ফার্স্ট রিকোয়েস্ট পাঠাইলেন, সার্ভার ডাটা প্রসেস করলো, প্রসেস করে আপনাকে দিল, আপনাকে কি কি দিবে সার্ভার রেসপন্স হিসেবে? মনে করেন এই সার্ভারের ভিতরে ফাইল আছে, পিএইচপির ফাইল আছে, জেএস ফাইল আছে, এইচটিএমএল আছে, আর হচ্ছে সিএসএস আছে, এই তো। এর বাইরে তো আর কি, ও আচ্ছা ইমেজ আছে, এর বাইরে আর তেমন কিছু থাকে না, ঠিক আছে। তো এখন আপনাকে সার্ভার কি কি রেসপন্স ব্যাক করবে, মানে আপনার ওয়েবসাইটটা দেখার জন্য এখানে কি কি সে ব্যাক করবে, আপনি পাবেন হচ্ছে জেএস ফাইল পাবেন, এইচটিএমএল পাবেন, সিএসএস পাবেন, ইমেজ পাবেন। পিএইচপি ফাইল আপনি এখানে পাবেন না। তো পিএইচপির শুধু পাবেন কি ডাটা, মানে লেখা। পিএইচপি এটাকে এইচটিএমএল ফরম্যাট করে বা টেক্সট ফরম্যাট করে আপনাকে পাঠাবে।
পিএসপির কোনো কোড ব্রাউজারে আসবে না, বাট জেএস এর কোডটা ব্রাউজারে আসবে। তো এখন কথা হলো পিএসপির কোড ব্রাউজারে আসে, জেএস এর কোড ব্রাউজারে কেন আসে না? এখানেই হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজের মেইন ডিফারেন্স। পিএসপিটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ব্যাক এন্ডে কাজ করতে হয়, মানে ও সার্ভারের বাইরে কোনো কাজ করবে না। মানে আপনার যদি পিএসপি দিয়ে কোনো কিছু করতে হয়, তাহলে আপনাকে সার্ভারে রিকোয়েস্ট পাঠায়া পিএসপি ফাইল রান করে পিএসপি ফাইল যে ডাটা আপনাকে ব্যাক করবে আপনি সেই ডাটাই পাবেন। ঠিক আছে? তো প্রতিবার আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে হচ্ছে, মানে ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে, পিএসপি রান করবে, পিএসপির ডাটা আবার ক্লায়েন্টকে দিবে, বাট পিএসপির কোনো কোড দিবে না। আর জেএসটা হচ্ছে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। জেএস সার্ভারে রান করে না, জেএস রান করে ব্রাউজারে। ঠিক আছে? যার জন্য জাভা স্ক্রিপ্টের কোডটা, মানে ও হচ্ছে কোড সহ আমাকে ব্যাক করবে ক্লায়েন্টে অর্থাৎ ব্রাউজারে। তো এখানে দেখেন এটার ব্যাক এন্ড পিএইচপি দিয়ে করা, বাট ফ্রন্ট এন্ড দেখেন, ফ্রন্ট এন্ডের ভিতর এখানে জেএস পুরোটা হচ্ছে জেএস দেওয়া। দেখেন সিএসএস এই যে জেএস, না এটা তো বুটস্ট্র্যাপের বান্ডেল। এই যে এই যে দেখেন আমি যত জাভাস্ক্রিপ্টের কোড লিখছি সব কোড এখানে চলে আসছে। মানে আপনি এখান থেকে জেএস এর কোড দেখতে পারবেন, এবং এই জেএস এর কোডটা রান করতেছে ব্রাউজারে। এই কোড রান করতে সার্ভারে একবারও রিকোয়েস্ট দেওয়া লাগে নাই। প্রথমবার যখন আমি লোড দিছি, সার্ভার কি করছে, জেএস ফাইল দেখছে, তো চলে যাও তুমি জেএস ফাইল নিয়ে ব্রাউজারে চলে যাও, ব্রাউজারে হ্যান্ডেল করবে। জেএস ফাইল নিয়ে সার্ভারের কোনো মাথা ব্যথা নেই। সার্ভারের মাথা ব্যথা হচ্ছে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে, যেমন ব্যাক এন্ড যদি পাইথন থাকে পাইথন নিয়ে, পিএসপি থাকলে পিএসপি নিয়ে। এটা নিয়ে হচ্ছে সার্ভারের মাথা ব্যথা, বা সার্ভারে ওখানে রান করবে পিএসপি ফাইলটা। তো যার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনি সাইট করেন, যে দেখেন আমি সাইট ক্লিক করতেছি, সব কিছু কিন্তু ব্রাউজারে হ্যান্ডেল করতেছে, ব্রাউজার হ্যান্ডেল করতেছে। আর একটা সাইট যদি পিএসপি দিয়ে করা হয়, তখন আপনি যখন ক্লিক করবেন পেজটা লোড হবে। তো লোড হচ্ছে কেন? লোড হচ্ছে কারণ হচ্ছে আপনি ক্লিক করতেছেন, সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার আবার আপনাকে ডাটাগুলি নিয়ে, মানে ডাটাগুলি আপনাকে আবার ব্যাক করতেছে। তো এই যে ব্যাক করতেছে এর মধ্যেও রিলোডটা নিতে হচ্ছে, নইলে এটা মানে রিয়েল টাইমে কাজ করতে পারবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে মেইন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা রান করতেছে আমাদের ব্রাউজারের ভিতরে। আচ্ছা, প্রত্যেকটা ব্রাউজারের ভিতরেই কিন্তু জাভাস্ক্রিপ্টের ডিফল্ট রান ইঞ্জিন দেয়া থাকে। কীরকম দেয়া থাকে দেখেন, আমরা এখানে একটা জাস্ট সিম্পল HTML ফাইল নিই, কমান্ড জিএস ক্লাস 1। আচ্ছা, এখানে আমি জাস্ট সিম্পলি একটা HTML ফাইল নিব। ইন্ডেক্স আছে, টাইটেল আছে, কিচ্ছু নেই বাদ বাকি। তো এটাকে আমি রান করি ব্রাউজারে। আচ্ছা, এখানে কোনো জাভাস্ক্রিপ্ট কোড আছে বলেন তো এর ভিতরে? মানে HTML ছাড়া অন্য কোনো কোড আছে এখানে? কোনো কোড কিন্তু এখানে নাই, বাট আমি চাইলে কিন্তু এখান থেকে জেএস রান করতে পারবো। যেমন মনে করেন আমি a ইকুয়াল টু দিলাম 10, b ইকুয়াল টু দেই 20, ঠিক আছে? এবার a প্লাস b দেই, দেখেন 30 চলে আসছে। আমি ক্যালকুলেশন করতে পারতেছি। আবার আপনি a মাইনাস b দেন, -10, ঠিক আছে? তার মানে এই কনসোলটা হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা আমরা দেখতে পারি। ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের পারপাস কি জেএসটা ইউজ করে?
জেএস ইউজ করার পার জি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার এই যে কনসোলটা আছে, অনেক সময় দেখা যায় যে কেউ কেউ কনসোলের মধ্যেই লেখে, তো কনসোলের মধ্যে লিখলে আমাদের সুবিধাটা কি? কারণ আমরা তো একটা ফাইলেই কোড করতেছি, তো কনসোলে লেখার প্রয়োজনটা কি বা সুবিধার অসুবিধা? আচ্ছা, আমি যখন আপনাদের বুটস্ট্র্যাপের ক্লাস নিছি বা প্রজেক্ট করছে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি সিএসএসগুলি এখান থেকে লিখি, দেখছেন? এটা কেন লিখি বলতে পারেন? এটা দেখার সুবিধার্থে এখানে দেখার সহজে দেখা সুবিধার্থে, যায়। এক্স্যাক্টলি। এটা হচ্ছে দেখার সুবিধার্থে যে আমি এখানে করতেছি আর রিয়েল টাইম এখানে দেখতে পাচ্ছি। তো কনসোলেও সেম, আপনি যদি এখানে কোড লেখেন, লিখে দেখলেন যে হ্যাঁ কোড এখানে ঠিক আছে, ঠিকমতো এক্সিকিউট করতেছে, তখন আপনি ওই কোডটা নিয়ে ফাইলে রেখে দিলেন। আমরা ঠিক যেমন সিএসএসের কাজটা করি। সিএসএস এখানে যখন সিএসএসটা করলাম, করে আমি দেখতেছি হ্যাঁ সব পারফেক্ট, তখন কি করি? কপি করে নিয়ে সিএসএসের ভিতরে রেখে দিই। তো কনসোলেও সেম কাজটাই হয়, সিএসএস যেরকম কাজটা করি। আচ্ছা, এখন কথা হলো একটা জায়সটার দরকার কেন? যে বললাম জেস যদি আপনি ইউজ করেন তাহলে সাইট ফাস্ট হয়। ফাস্ট হয় কীরকম? আপনার মনে করেন এক পেজ থেকে আরেক পেজে যাওয়া লাগবে, বা একটা ডাটা আনা লাগবে, বা একটা ডাটা নিয়ে কাজ করতে হবে, তো তখন প্রতিবার কী করতে হতো? পিএসপি দিয়ে করলে প্রতিবার হচ্ছে আপনার সার্ভারে রিকোয়েস্ট পাঠায় পাঠায় ডাটা আনতে হতো, প্রতিবার পেজ লোড নিত, টাইম ওয়েস্ট হইতো, ইউজার ফ্রেন্ডলি হতো না। তো মেইন পারপাস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা একটা ওয়েবসাইটকে, ঠিক আছে? আপনি যত জেএস ইউজ করবেন সাইট তত ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ না করি তাইলে কি হবে? কিছুই হবে না, আপনার পারপাস অলমোস্ট সবই সার্ভ হবে, বাট ব্যাপারটা হয়ে যাবে অনেকটা তরকারি, মানে লবণ ছাড়া তরকারির মতো, ঠিক আছে? যে কিছু একটা নাই, কিছু একটা নাই এরকম মনে হবে যদি আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ না করেন। আর কিছু কিছু জিনিস আছে যেটা একদম জিএস ছাড়া পসিবলই না। পসিবল না কীরকম, এরকম একটা জিনিস দেখাই আপনাদের। অ্যাডভান্স ব্যাচের ওনাদের একটা প্রজেক্ট। আচ্ছা, এখানে দেখেন ক্যাটাগরি আছে, আর এপাশে আছে সাব ক্যাটাগরি। তো এই ডাটাগুলি কিন্তু ডাটাবেস থেকে আসতেছে, পিএসপি আমাকে ডাটাবেস থেকে পাঠিয়ে দিচ্ছে ডাটা। তো আমি এখানে আইফোন সিলেক্ট করব। আইফোন সিলেক্ট করলে এখানে আইফোনের যতগুলি সাব ক্যাটাগরি আছে সেগুলো এখানে চলে আসবে। আবার আমি যদি স্যামসাং ক্লিক করি, দেখেন স্যামসাংয়েরগুলি চলে আসছে, আইফোনেরটা চলে গেছে। তো এই জিনিসটা যদি পিএসপি দিয়ে করতে যান তখন কি হবে? আপনি এখানে এটা চেঞ্জ করবেন, পেজটা লোড নেবে, লোড নিয়ে এখানে হয়তো বাকি ডাটাগুলি চলে আসবে, অর্থাৎ এই ডাটাটা আসতেছে জেএস এর মাধ্যমে, তো রিয়েল টাইম চলে আসতেছে। বাট এটা যদি পিএসপি দিয়ে করতেন আপনি, শুধু পিএসপি দিয়ে, তখন এটা লোড নিত। তো লোড নিলে কী হতো? ইউজার মনে করেন এখানে সব ফর্ম পূরণ করে গেছে, এখন মনে হলো যে না, তার তো ক্যাটাগরিটা ভুল করে ফেলছে, বা ক্যাটাগরিটা সে চেঞ্জ করবে। যখনই সে চেঞ্জ করতো তখনই পেজটা একটা লোড নিত আর তার সব ডাটা চলে যেত, বুঝতে পারছেন? তো এরকম অনেক প্রবলেম রেজ হয় যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ না করি। তো জাভাস্ক্রিপ্ট একটা সাইটকে খুব ইন্টারেক্টিভ করে তোলে, ইউজার ফ্রেন্ডলি করে, ঠিক আছে? তো বর্তমান আধুনিক ওয়েব ডিজাইনে জেএস হচ্ছে একদম অপরিহার্য, লাগেই। জেএস এর অনেকগুলি ভার্সন আছে। মেইন ভার্সন আছে ES6। মেইন ভার্সন বলতে এখন আমরা যেগুলো ইউজ করি, ES1 থেকে, ইএস মানে কি? ইএস মানে হচ্ছে একমা স্ক্রিপ্ট, ঠিক আছে? ES1 থেকে 6। তো নর্মালি ES6 যেটা, এটাকে মডার্ন জাভাস্ক্রিপ্ট বলা হয়, ঠিক আছে? এই যে এখানে টাইমলাইন দেখতে পারেন আপনারা, একদম এই জেএস এর অনেকগুলা নাম এবং সূক্ষ্ম সূক্ষ্মের ভেতরে একটু ডিফারেন্স আছে। যেমন একমা স্ক্রিপ্ট, অনেকে শুনবেন বলে ভ্যানিলা জেএস, ঠিক আছে? অনেকে বলে শুধু জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? বাট ওই ঘুরে ফিরে অলমোস্ট সেম এই সবগুলা। আচ্ছা,
তো ফার্স্ট এডিশন হচ্ছে 1997 সালে ECMAScript 1 আসছে, ইএস 1 আর কি। তারপরে বাড়তে 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 ইএস 6 আসছে 2015-তে। আচ্ছা, এই ইএস 6টা যখন আসছে তখন হচ্ছে জেএস এর অনেক বড় ধরনের একটা চেঞ্জ আসছে, এবং এই বড় ধরনের চেঞ্জ আসার পর থেকেই মনে করেন ব্যাক এন্ডেও জেএসটা ইউজ হচ্ছে, নোড এক্সপ্রেস যেটা বলেন আর কি। তো এই টাইপের জিনিসগুলো তখন থেকে শুরু হয়েছে। এর আগে মানে এই ইএস 6-এর আগ পর্যন্ত জেএসটা শুধু ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজে বলা হতো। আর এখন তো মনে করেন জাভাস্ক্রিপ্ট দিয়ে এআই এর কাজও করা হয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজও জেএস দিয়ে করা হয়। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি আপনাদের জেএস এর একটা ওভারভিউ। তো বাকি সব মনে করেন আমরা তো দেখি এখন কিভাবে কি করা যায়। আজকে হচ্ছে ইসের কোডে যাব না, আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেখাবো। এখানে মনে করেন একটা আমি ক্লাস পি ট্যাগ নিই, আর এটার আইডি বলি ডেমো বলি, কি বললাম ডেমো। আচ্ছা, এটা তো ব্ল্যাঙ্ক, কিছু নাই এখানে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাবো শুধু ডেমো আছে। তো এই ডেমোর ভিতরে আমি যদি জেএস দিয়ে কোনো ফাইল বা জেএস দিয়ে কোনো টেক্সট দিতে চাই তখন আমি কি করব। আমি জেএস লেখার নিয়মটা দেখেন। ফার্স্টে স্ক্রিপ্ট ট্যাগ, মানে জেএস এর যত কোড থাকবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে থাকবে। সিএসএস যেমন জেএস, এটা হচ্ছে এসটিএমএল ট্যাগ, স্ক্রিপ্টটা কিন্তু জেএস এর ট্যাগ না। এই স্ক্রিপ্টটা হচ্ছে এসটিএমএল এর ট্যাগ। আপনি লিখতেছেন কোথায় জেএস কোড? এসটিএমএল এর ভিতরে, ঠিক আছে। তো যখন আপনি এসটিএমএল এর ভিতরে, আচ্ছা এটা একটু রাখুন, সাপোজ আমি এখানে সিএসএস লিখবো, সিএসএস লেখার জন্য আমার কি ট্যাগ নিতে হয়? স্টাইল ট্যাগ নিয়ে করতে হয় না? স্টাইল স্যার। তো এই স্টাইল ট্যাগটা কিসের ট্যাগ? সিএসএস এর ট্যাগ না এসটিএমএল এর ট্যাগ? না না না, স্টাইলটা এসটিএমএল এর ট্যাগ। আপনি যখন এখানে একটু বুঝতে পারছি, এখানে সিএসএস নিলেন, নিয়ে এখানে ফাইলই নিলেন আপনি সিএসএস এর, ঠিক আছে। আমি স্টাইল ডট সিএসএস, এখানে যদি আপনি লেখেন এখানে কি স্টাইল ট্যাগ লিখতে হয়? না স্যার। কেন লিখতে হয় না? কারণ হচ্ছে ফাইলটাই হচ্ছে সিএসএস, ঠিক আছে। হ্যাঁ, বাট এসটিএমএল এর ভিতরে আমি সিএসএস লিখতে পারবো, বাট এসটিএমএল কে তো বলতে হবে যে ভাই এইটুকু তোমার এসটিএমএল এর কোড না, এইটুকু সিএসএস এর কোড, তুমি বুঝে শুনে ওইভাবে রেন্ডার করো, ঠিক আছে। যে আমি, তুমি এসটিএমএল ফাইল আমি বুঝছি, কিন্তু আমি তোমার ভিতরে সিএসএস কোড লিখবো, তো সেটা বোঝানোর জন্য এসটিএমএলকে স্টাইল ট্যাগটা যেরকম বলে দিতে হয়, সেম ওয়েতে এসটিএমএল এর ভিতরে যদি আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে চান তার জন্য আপনাকে স্ক্রিপ্ট ট্যাগটা দিয়ে দিতে হবে। তখন এসটিএমএল ফাইল বুঝবে যে এটা একটা জেএস কোডের ভিতরে। বাট আপনি যদি আলাদা করে একটা জেএস ফাইল নেন, কারণ এখানে আমি জেএস নামে একটা ফোল্ডার নিয়ে এখানে একটা ফাইল নিলাম, এখানে বললাম কাস্টম জেএস মনে করেন। তো এখানে আমাকে স্ক্রিপ্ট বলতে হবে না, এখানে আমি যা লিখবো জাভাস্ক্রিপ্টের কোডই লিখবো, ঠিক আছে। তো এখানে আর বলতে হচ্ছে না। আর এসটিএমএল এর ভিতরে বলতে হলে ট্যাগের ভিতরে বলে দিতে হবে। ওকে, তো এভাবে লিখতে পারি স্ক্রিপ্ট দিয়ে। আর একটা হচ্ছে সিএসএস এর মতো আলাদা ফাইল নিয়েও আমরা করতে পারি। তো আলাদা ফাইল নিয়ে যদি করি সেক্ষেত্রে কী করতে হবে? স্ক্রিপ্টটা অ্যাড করে দিতে হবে এখানে। স্টাইল যেরকম আমরা লিঙ্ক করে দেই, স্ক্রিপ্টে হয় এসআরসি, তারপরে হচ্ছে জেএস স্ল্যাশ কাস্টম জেএস। এভাবে হচ্ছে আমি এটা এইভাবে স্ক্রিপ্ট এভাবে শেষ করতে হয়। আচ্ছা,
এই যে এটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, মানে এই ফাইলে যেটা লিখবো এটা এখন এখানে ইনক্লুড হয়ে গেল। আর চাইলে এর ভিতরেও লিখতে পারো, দুইভাবেই লেখা যায়। আচ্ছা, তো এখন এই ট্যাগটা এখানে যে আমি পি ট্যাগ নিলাম একটা, আর একটা আইডি দিলাম, আইডিটা আমি কিভাবে ধরবো? আইডিটা ধরার জন্য আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নিয়ে আমরা পরে আলোচনা করবো। হচ্ছে ভেরিয়েবল না নিলেও হইতো, এখানে সমস্যা নেই। তো আমি বলবো হচ্ছে হ্যাঁ, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বলতে পারেন, অথবা বলতে পারেন হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আইডির ভিতরে বলে দিতে হবে ডেমো ডট ইনার HTML ইকুয়াল টু দিয়ে বলি হ্যালো ওয়ার্ল্ড। এবার দেখেন এটা রান করি, যেখানে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে। HTML এ কিন্তু আমার এই ট্যাগের ভিতরে কিছু নাই, কিন্তু ব্ল্যাঙ্ক। বাট এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আমি লিখছি, এই হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে হচ্ছে JS থেকে। তো সেম জিনিস আমি এটা এখানে কাট করে নিয়ে যদি এখানে দিয়ে দিই, তাও কাজ করবে, বুঝেছেন? তো আমি এক্সটার্নালে ইউজ করতে পারতেছি, ইন্টারনালে স্ক্রিপ্টের ভিতরেও ইউজ করতে পারতেছি। আচ্ছা, তো এটা তো গেল, আপনি হচ্ছে ইনপুট দেখলেন, সরি আউটপুট দেখলেন। কনসোলে কিভাবে আউটপুটটা দেখবো আমরা? তো আমি যদি এখানে লিখি কনসোল ডট লগ, আমার নামই দিলাম, এটা কিন্তু এখানে আসবে না, এটা আসবে কনসোলের ভিতরে। এই যে দেখেন কনসোলের ভিতরে চলে আসছে। তো কনসোল লগ দিয়ে এটা বলা যায়, কনসোল ওয়ার্ন দিলে হচ্ছে ওয়ার্নিং আকারে শো করবে। ওয়ার্নিংটা আমার এখান থেকে অফ করা আছে। ওয়ার্নিং দিলে ওয়ার্নিংটা আসবে, তো ওয়ার্নিংটা আমাদের দরকার পড়ে না, আমরা কনসোল লগ দিয়েই কাজ করি। কাজ জি বলেন, শুনছি আমি। হ্যাঁ আমি শুনছি, বলেন। আচ্ছা, এইগুলি বুঝবেন কীভাবে? আচ্ছা, ডকুমেন্ট কেন লিখতে হবে? ডকুমেন্টটা লিখতে হবে আপনি যখন HTML নিয়ে কোনো কাজ করবেন। আমি এখানে কি HTML নিয়ে কাজ করছি না, যে এই HTML একটা ট্যাগ আছে এখানে, সেই ট্যাগের ভিতরে আমি কোনো ডাটা দিলাম, এটা যে কোনো ডাটাই হইতে পারে, এটা দিলাম আমি এখানে। তো আমি HTML নিয়ে কাজ করতেছি। তো যেটা বলছিলাম যে ডকুমেন্ট বলতে জাভাস্ক্রিপ্ট বুঝে হচ্ছে ফুল আমার এই A to Z ফুল HTML পেজটা, HTML এর যত কিছু আছে সবটাকে ও বুঝবে হচ্ছে ডকুমেন্ট নামে, ঠিক আছে। আবার যখন আমি ব্রাউজার নিয়ে কাজ করব তখন দিতে হয় উইন্ডো, ঠিক আছে, উইন্ডো দিতে হয়। তো এরকম অনেকই আছে, তো আস্তে আস্তে আমরা জানবো, এটাগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটার মানে হচ্ছে আপনি কোনো আইডি যদি সিলেক্ট করতে যান, যেমন এখানে আইডি আছে, আমরা CSS এ আইডি সিলেক্ট করি কিভাবে? হ্যাশ দিয়ে, তাই না? এভাবে CSS এ সিলেক্ট করতাম। বাট JS এ যদি আপনি আইডি সিলেক্ট করতে যান, হয় আপনাকে লিখতে হবে গেট এলিমেন্ট বাই আইডি, অথবা আপনাকে লিখতে হবে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর। আচ্ছা, কোয়েরি সিলেক্টর যখন লিখবেন, এখানে কিন্তু স্পেশালি বলেই দিচ্ছেন যে এটা একটা আইডি। বাট কোয়েরি সিলেক্টর দিয়ে আমি ক্লাসও ধরতে পারি, যে কোনো ট্যাগও ধরতে পারি, যা কিছু ধরতে পারি। তো যার জন্য আমাকে এখানে আইডির সিম্বলটা দিয়ে দিতে হবে। তো আমি এটা যদি এখানে করে দেই, আর এখানে বলি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বললাম, আর এখানে বলে দিলাম যে এটা কোয়েরি সিলেক্টর। আচ্ছা দেখেন কোয়েরি সিলেক্টর থেকে এটা আসছে, ঠিক আছে। আর যখন আমি এটা এভাবে রেখে দিব, আচ্ছা এখানে ভেরিয়েবল না হলেও কোনো সমস্যা নেই, ভেরিয়েবল লাগে না। আর এটা বলি হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। এই যে দেখেন এটা গেট এলিমেন্ট বাই আইডি থেকে আসতেছে, তো দুইটার কাজই সেম।
ঠিক আছে, এটা একদম স্পেসিফিক যে আপনি আইডি ধরতে পারবেন এটা দিয়ে, আর কোয়ারি সিলেক্টর দিয়ে অনেক কিছু ধরতে পারবেন, ক্লাস ধরতে পারবেন, ট্যাগ ধরতে পারবেন। আইডির জন্য ভাই গেট এলিমেন্ট বাই আইডি দিতে হয়। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, আইডির জন্য এটা হচ্ছে আইডির জন্য। আর আপনার যদি ক্লাস হয়, সাপোজ এটা আইডি না, এটা আছে ক্লাস, ওইটা ক্লাস আছে, তখন দেখেন এটা পাবেন আর এরর আসছে। এরর বলছে যে আমি ওই না HTML খুঁজে পাই না, ক্যান নট সেট প্রপার্টি। কারণ কি, এই নামে কোনো আইডি নাই। তো আইডি যেহেতু নাই, তো ওর জন্য কি করতে হবে, ওকে লিখতে হবে হচ্ছে ক্লাস নেম গেট, আগে ই রয়ে গেছে, ELEMENTS এলিমেন্টস বাই ক্লাস নেম। আচ্ছা, বাট এবার ডাটা এখানে আসবে না, না আসে কারণ আছে, না আসে কারণ হচ্ছে ক্লাস একটা হয় না, ক্লাস অনেকগুলি হয়। ঠিক আছে, তো এটা একটু দেখানোর জন্য আমি এখানে নেই লেট, এটাকে আবার আইডি করে নিই, আপনি একটা আইডি করে দিলাম। আচ্ছা, এবার এই এলিমেন্টটাকে আমি কনসোল করি, দেখেন কি আসে। হ্যালো নাইম কোথায় আছে? আচ্ছা, যখন এটার দরকার নাই, শুধু এইটুকুই সিলেক্ট করি। হ্যাঁ, এবার দেখেন ট্যাগটা চলে আসছে, ফুল ট্যাগ যেটা, ট্যাগটা চলে আসছে। যদি আপনার এখানে এক নামে দুইটা আইডিও থাকে, তাও ফার্স্টেরটা আসবে। ফার্স্টেরটার ভিতরে আমি 1 দিয়ে দিই, কারণ আইডি তো দুইটা হয় না। আপনি যদি বাই মিস্টেক দিয়ে দেন, দ্বিতীয়টা আর আসবে না, শুধু ফার্স্টেরটাই আসবে। বাট এটা আইডি না হয়ে যদি ক্লাস হয়, তখন কি হবে দেখেন, ক্লাস ক্লাস। তো এখানেও বলি হচ্ছে ক্লাস নেম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এবার দেখেন এটা একটা অবজেক্ট আকারে আসছে। ঠিক আছে, এই যে দুইটা জিনিস আসছে এখানে, কিন্তু সহজভাবে আসে না। ইভেন এখানে যদি একটাও থাকে, তাও অবজেক্ট আকারেই আসবে, এই যে। ঠিক আছে, তো যার জন্য ডিরেক্টলি ক্লাসের ভিতরে এভাবে ডাটা দেওয়া যায় না, একটা লুপ চালিয়ে দিতে হয়, একটু কঠিন প্রসেস আছে আর কি। তো অতদূর আমরা এখন যাব না, আমরা জাস্ট হচ্ছে বেসিক ওভারভিউটা দেখতেছি আর কি। আচ্ছা স্যার, আমার কোশ্চেনটা এই যে এইটা ছিল যে কনসোল ডট লগ দিলেন, এটা শুধু কনসোলে দেখাইতেছে, পেজে আসতেছে না। এইটার জন্যই জিজ্ঞেস করছিলাম কনসোলে লেখে কেন। ও, কনসোলে কেন লিখতেছেন? কনসোলে লিখতেছেন ডাটাগুলি চেক করার জন্য, ডাটা যে ভ্যালিড ডাটা কিনা এটা চেক করার জন্য, আপনার ডাটাগুলি ঠিকমতো কাজ করতেছে কিনা। কারণ এখানে তো রেন্ডার হয় মনে করেন আমাদের সব ডাটা, তো ডাটাগুলি কোন ফরম্যাটে আছে, কিভাবে আসতেছে, এগুলি দেখার জন্য আমরা এখানে কনসোল করে ডাটাগুলো দেখতে পারি কী অবস্থায় আছে। যেমন এখানেই দেখেন, আপনি যদি না জানেন, তো আপনি এখানে ইকুয়াল টু ডট ইনার HTML দিবেন। ঠিক আছে, এখানে ইনার HTML তো কাজ করবে না। আচ্ছা, সাপোজ দিলেন আপনি ইনার HTML, হ্যালো দিয়ে দিলাম, বাট দেখলেন যে এখানে তো কিছু আসতেছে না। তা আমি তো সবই ঠিকঠাক লিখছি। ইন্টার স্যার, ইনার বানানটা বলেছে INR আচ্ছা, সমস্যা নাই, আসবে না, ঠিক হইলেও আসবে না। আচ্ছা, না আসার কারণ হচ্ছে এটা, মানে কারণ কি এটা দেখার জন্য আমি এখানে দেখলাম যে এটা একটা অ্যারে আছে, এই এলিমেন্ট যেটা, এটা একটা অ্যারে হিসেবে আছে, তো অ্যারের ডাটা এইভাবে যায় না। তো এই জিনিসগুলো বুঝবো আমরা আস্তে আস্তে বুঝবো, এখন আজকে যে সব বুঝবেন এমন না। তো বেসিক সিনট্যাক্স যেটা, মানে লেখার জন্য, জেএস লেখার জন্য যেটা বললাম, হয় HTML এর ভিতরে লিখলে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হবে, আর যদি আপনি এক্সটার্নাল জেএস ইউজ করেন তাহলে স্ক্রিপ্ট দিয়ে SRC দিয়ে লিঙ্ক করে নিয়ে কাজ করতে হবে CSS এর মতো। এই হচ্ছে মনে করেন বেসিক সিনট্যাক্স। আচ্ছা,
আর কমেন্ট করতে আপনারা HTML এ কমেন্ট করছেন কিভাবে, এইভাবে, তাই না? তো JS এ কমেন্ট করতে হয় ডাবল স্ল্যাশ দিয়ে। ডাবল স্ল্যাশ যদি দেন এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? আর মাল্টিপল লাইন হচ্ছে এভাবে, স্ল্যাশ স্টার। জি, এভাবে হচ্ছে আমরা মাল্টিপল কমেন্ট। আর কমেন্ট করা কোডে কতটা জরুরি এটা তো আমরা জানি নাকি? কোড করতে গেলে যখন বড় কোড হয়ে যায় কমেন্ট অবশ্যই করতে হয়। কমেন্ট না করলে পরবর্তীতে এগুলো খুঁজে পাওয়া যায় না ঠিকমতো, বুঝতে কষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা। এগুলো হচ্ছে কমেন্ট। ভেরিয়েবল নিয়ে একটা আলোচনা করি, নেক্সট দিন আবার এখান থেকে শুরু করবো। মানে আপনাদের বেসিকে বেশি সময় লাগবে না, সময়টা লাগবে গিয়ে হচ্ছে যে কোয়েরিতে, এইখানে অনেক সময় দিতে হবে। আচ্ছা, ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো? ভেরিয়েবল কি জিনিস? ম্যাথে করছেন ভেরিয়েবল, বলেন তো কি জিনিস? কি রাখবেন? হুম হুম, কনসেপ্ট মোটামুটি ঠিক আছে, বাট ভেরিয়েবল হচ্ছে মনে করেন একটা পাত্র বা কন্টেইনার, ঠিক আছে? তো ওর ভিতরে আমরা ডাটা রাখবো। একটা জিনিস মনে রাখবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন পারপাস বা মেইন মানে একমাত্র কাজই হচ্ছে ডাটা প্রসেস করা, ঠিক আছে? আমরা যা করতেছি সব কিন্তু ডাটা প্রসেস হচ্ছে। তো যে কোনো টাইপের ডাটা এটা আমরা রাখতে পারবো হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে। এখন এই যেখানে HTML মানে হ্যালো লিখলাম আমি, এটা আমি আগের জায়গায় ফিরে নিয়ে আসি। গেট এলিমেন্ট বাই আইডি, এটাও করে দেই আইডি। আইডি করলাম, এখানে বাকি কোড আমি ডিলিট করে দিই, কনফিউজ না হই। আচ্ছা, সেভ হয় না। আচ্ছা, এখানে দেখেন হ্যালোটা চলে আসছে, আমি এটাকে একটু স্টাইল করে দিই। আচ্ছা, এই যে হ্যালো আসলো, এটা কিন্তু একটা স্ট্যাটিক ডাটা, মানে হচ্ছে আমি এখানে হ্যালো লিখে দিছি, চলে আসছে। এটা চেঞ্জ করতে গেলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে, বাট আমি চাইতেছি এই হ্যালো থাকবে, এরপরে আমার নামটা আসবে হ্যালো নাইম। এখন আপনি যদি থাকেন, ধরুন আপনিই থাকলেন, তখন কি আসবে? ওয়াহিদ। ঠিক আছে, তো এমন করে এই নামটা চেঞ্জ হবে। তখন আমাদেরকে কি করতে হয়, এই নামটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। ভেরিয়েবলকে আমরা ভার বলতে পারি অথবা লেট বলতে পারি। ভারটা এখন আর ইউজ হয়, কম ইউজ হয় না বললেই চলে, লেট ইউজ করি আমরা। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য ফার্স্ট ইউজ করতে হয় লেট অথবা ভার, VAR, ভার, যে কোনো একটা। আচ্ছা, তো আমি এখানে বললাম নেম ইকুয়াল টু যেটা বলবো, মনে করেন এই ওয়াহিদ আসলাম। তো এখানে আমি কি কাজ করলাম দেখেন, এখানে কাজ করলাম হচ্ছে এই নেম একটা ভেরিয়েবল, এটা আমরা যে কিছু নাম দিতে পারি, স্টুডেন্ট নেম বা মাই নেম, যা কিছু নামই আপনি দিতে পারেন, বাট মনে রাখবেন ভেরিয়েবল নামটা দিবেন মিনিংফুল, যাতে ভেরিয়েবলটা দেখে বোঝা যায় যে না এটা একটা, মানে এটা কোন কাজে ইউজ করা হয়েছে, ঠিক আছে?
দিলেন। আচ্ছা, এরপরে কি হচ্ছে, ডান সাইডে যেটা ওয়াহিদ, এই ডাটাটা এই নেমের ভিতরে স্টোর হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন আমি নেম লিখলাম, এখানে ওয়াহিদ চলে আসছে, ঠিক আছে। এখানে যদি অন্য নাম হইতো অন্য নাম চলে আসতো, যেটাই দিব এটা চলে আসবে। তো ডাটাকে স্টোর করার জন্য ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যার ভিতরে আমরা ডাটা রাখবো। কি ডাটা রাখবো? যে কোনো টাইপের ডাটাই আমরা এখানে রাখতে পারি। অনেক টাইপের ডাটা আছে জাভাস্ক্রিপ্টে, যেমন মনে করেন নাম্বার আছে, ফ্লোট আছে, ইন্টিজার আছে, অনেক কিছুই আছে। তো হ্যাঁ, ব্যাগের মতো অনেকটা বলতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। আমি এখানে বললাম এইজ, এইজ বললে এইজ মানে এই 25 এখানে স্টোর হয়ে গেছে। এটা হচ্ছে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল লেখার আবার কিছু নিয়ম আছে। কীরকম নিয়ম? আপনি চাইলেই কিন্তু কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু করতে পারবেন না। এই যে দেখেন আমি এজের আগে 1 দিয়ে দিচ্ছি, ইরর দিছে, এভাবে আপনি ভেরিয়েবল দিতে পারবেন না। বাট আপনি পরে কিন্তু লিখতে পারতেছেন। এই যে তার মানে হচ্ছে ভেরিয়েবল নাম্বার থেকে শুরু হবে না। ভেরিয়েবল অবশ্যই হয় আন্ডারস্কোর অথবা এবিসিডি লেটার, যেটা এটা দিয়ে শুরু হতে হবে, কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু হতে পারবে না। তো এরপরে আছে হচ্ছে আপনি যদি দুইটা ওয়ার্ড হয়, যেমন মনে করেন মাই নেম, তো মাই নেম যদি হয় আপনি তো নর্মালি লিখবেন এভাবে। এভাবে যদি লেখেন এটা পড়তে সমস্যা হয়। আমি এখানে মাই নেম লিখছি, বাট যে কেউ দেখে বুঝবে না যেটা মাই নেম। বা এরকমও যদি লেখেন, এটা কিন্তু দেখে বোঝা কষ্টকর যেটা মাই নেম লেখা। তো এর জন্য আমরা দুইটা কাজ ইউজ করতে পারি। একটা হচ্ছে ক্যামেল কেস, এভাবে ইউজ করতে পারি। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মাই, এটা নেম আলাদা, ঠিক আছে। আবার আপনি চাইলে স্নেক কেস ইউজ করতে পারেন, এই যে এটা কোন ইউজ করতে পারেন। তো এটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা মাই নেম। বাট এখানে কিন্তু আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, হাইফেন দিতে পারবেন না, বা অন্য কোনো সাইন দিতে পারবেন না, শুধু আন্ডারস্কোরই দিতে পারবেন। আবার স্পেসও দিতে পারবেন না, ঠিক আছে। তো ভেরিয়েবল শুরু হবে অ্যালফাবেট থেকে অথবা আন্ডারস্কোর থেকে। আন্ডারস্কোর দিয়ে আমরা নর্মালি শুরু করব না, বাট শুরু করা যায়। আর হচ্ছে পরে আপনি যা কিছু ইউজ করতে পারেন, যা কিছু বলতে কিন্তু আবার যা কিছু না, ভেরিয়েবলের ভিতরে আন্ডারস্কোর, নাম্বার, এগুলো ইউজ করা যাবে, আর অ্যালফাবেট, এই তিনটা জিনিস ইউজ করা যাবে, বাকি কিছু ইউজ করা যাবে না। এটা হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়ম। আচ্ছা, তো এর ভিতরে দেখেন সামনে কি আর আগাবো? আর আগানোর তো ঝামেলা। আগাবো আর সামনে, কি বলেন? আজকে থাকছে। তাহলে নেক্সট দিন থেকে আমরা অপারেটরস দেখব। ভেরিয়েবল তো ক্লিয়ার, তাই না? যে কোনো টাইপের ডাটা। আচ্ছা, এখানে আরেকটু দেখায় দিই। এটা হচ্ছে এটার নাম্বার, নাম্বারে কিন্তু কোটেশন দিতে হয় না, এরকম কোটেশন দিতে হয় না। বাট আপনি যখন কোনো অ্যালফাবেট লিখবেন তখন কিন্তু দিতে হবে। যেমন এখানে নাইমুল হাসান লিখলাম, এটা দেখেন এই যে ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এটার কোটেশন দেয় নাই। এটা কোটেশন দিয়ে রাখতে হবে। এটা আপনি সিঙ্গেলও দিতে পারেন, ডাবলও দিতে পারেন। সিঙ্গেল দেওয়া যায়, ডাবলও দেওয়া যায়, ঠিক আছে। আবার ওই নাম্বারটা যদি কোটেশনে দিই তাহলে তো এটা স্ট্রিং স্ট্রিং হিসেবে হিসাবে নেবে, হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে হ্যাঁ, এটা আসবে না। যখন আপনি জেস দিয়ে ইনার স্টিমেল মানে হচ্ছে এখানে যাই থাকুক সব রিমুভ হয়ে গিয়ে আপনি এখানে যেটা দিবেন ওটা বসবে, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, আপনি লিখলেন কিন্তু এই জিনিস আসবে না এখানে, শুধু হ্যালোটাই আসবে। মানে ও সব রিমুভ করে দিবে, এখানে যা আছে রিমুভ করে দিয়ে তারপর এটা দিবে।
তো এখন এখানে একটা কথা আছে ক- স্যার ইনার এসটিএমএল এর জন্য স্যার রিমুভ করবে? হ্যাঁ ইনভেস্টিং নিয়োগ করবে। তো এখন বলতে পারেন যে তাহলে তো সমস্যা, মনে করেন এখানে আছে পিআরআইসি প্রাইস ডলার, মনে করেন $450 একটা প্রাইস আছে, ঠিক আছে? তো আমি ইনার এস্টিমেল দিয়ে পাঠাবো শুধু 450, ডলার চিহ্নটাও পাঠাবো না, এখানে পাঠাবো শুধু 450। তাহলে এই জিনিসটা শুধু 450 থাকবে, আমার প্রাইস তো আমি দেখতে পারলাম না, ডলার সাইন দেখতে পারলাম, তখন কি করব? ঝামেলা না একটা? এই ঝামেলার মুক্তি কি বললাম? এই ঝামেলার মুক্তি খুব সহজ। এই আইডিটা আপনি এখানে দিবেন না, আইডিটা দিবেন হচ্ছে এখানে স্প্যান দিয়ে একটা, এখানে আইডি বলে দেন। এবার দেখেন চলে আসছে না? তো আমি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এরকম যদি হয় যে আপনার একটা ডিবের ভিতরে বাকি টেক্সটগুলি লাগবে, শুধু একটা টেক্সট চেঞ্জ হবে, তখন এভাবে করে দেবেন। এই যে শুধু এটা চেঞ্জ হচ্ছে আর এটা আলাদা থাকতেছে।